নমস্কার, ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। আমার এই বুক রিভিউ আর বুক রেকমেন্ডেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের মতো বই পোকাদের জন্য পুজোর বার্তা নিয়ে প্রথম আসে কিন্তু আমাদের প্রিয় পূজাবার্ষিকীগুলো। অনেকগুলো পূজাবার্ষিকী বেরিয়ে গেছে এবং একে একে তাদের সবার রিভিউ আমি করব। যে পূজাবার্ষিকীটা সবার প্রথম আমি শেষ করেছি সেটা হলো আনন্দবাজার পত্রিকা। আর এই আনন্দবাজার পত্রিকারই ফিকশন যে সেকশনটা মানে উপন্যাস এবং যে ছোট গল্প রয়েছে সেগুলোরই রিভিউ করব আমি আজকে এই ভিডিওটায়। প্রথমে বলি যে ওভারঅল এইবারের আনন্দবাজার পত্রিকা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। লেখাগুলো কম বেশির মধ্যে সবই ইমপ্রেসিভ, নতুনত্ব রয়েছে লেখার মধ্যে এবং কন্টেন্ট ওয়াইজও আমি কিন্তু খুবই খুশি হয়েছি পড়ে। আমি কি করেছি, উপন্যাস এবং ছোট গল্পগুলো আমি র্যাঙ্কিং করব। তাই সবার শেষে যে রয়েছে তাকে দিয়েই চলুন শুরু করা যাক। আমার র্যাঙ্কিং লিস্টের শেষে রয়েছে বাপাদিত্য চট্টোপাধ্যায়ের যেতে হবে যোজন পথ। লেখাটার প্রেমাইস ভীষণ ইন্টারেস্টিং। বৃন্দাবনে বেড়াতে এসে দুটো মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, দুটি পরিবারের দুটি মানুষ, এবং তাদের দুজনকে তাদের দুই পরিবারের মানুষ দুইভাবে খুঁজতে শুরু করে। একজন বৃদ্ধা মহিলা যার ছেলে তাকে খুঁজে বেড়াচ্ছে এবং একজন স্বামী তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। এবং এর মধ্যে চৈতন্য দেবের এবং কৃষ্ণের অনেক রেফারেন্সেস রয়েছে যেগুলো বর্তমান সময়ের সাথে মিলিয়ে লেখা রয়েছে। লেখার শেষটা একটু গাঁজাখুরি মনে হয়েছে আমার। শেষটা খুব অদ্ভুতভাবে হয়েছে আর ভীষণই প্রেডিক্টেবল, একেবারে ছকে ছকে সব মিলে যাওয়া সিরিয়ালের মতো ব্যাপারটা শেষে গিয়ে একটুখানি ঘেটে যায় আমার। তো এরপরে যে লেখাটা আমি রাখবো সেটা হচ্ছে তারাদের পৃথিবী, শেখর মুখোপাধ্যায়ের। গল্পটা ফেক ডেটিং, সবার চোখে ধুলো দিয়ে বিয়ে করা দুটো মানুষের এবং তাদের একসাথে থাকা। অনেকবারই এই ধরনের লেখা করা হয়েছে। লেখাটা রোম্যান্টিক হতে পারে, এই রকম একটা জায়গায় গিয়ে অদ্ভুতভাবে টার্ন নেয় এবং গল্পের যে মূল পুরুষ চরিত্র তাকে ঠিক আমি বুঝে উঠতে পারি না। হয়তো লেখকের সেটাই উদ্দেশ্য ছিল, কিন্তু তার কিছু কিছু অ্যাকশন, তার কিছু কিছু কথা বলা ভীষণ খাপছাড়া হয়ে যায় এবং গল্পটা যে টোনে সেট হয়েছিল সেই টোনটা অদ্ভুতভাবে পাল্টে যায়। এই উপন্যাসগুলো নিয়ে আমার যে মতামত সেটা কিন্তু একদমই ব্যক্তিগত। তোমাদের যদি কারোর এই উপন্যাসগুলো খুব ভালো লেগে থাকে আর তোমরা খুব মানে আমার সাথে একমত না হও, সেটা হতেই পারে। প্রত্যেকেরই রিডিং এক্সপিরিয়েন্স খুবই সাবজেক্টিভ। তো কোনো অফেন্স নেওয়ার কিছু নেই। এইটা জাস্ট আমি শেয়ার করছি আমার যা মনে হয়েছে। তোমাদের যা মনে হয়েছে সেটাও কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করতেই পারো, কোনো অসুবিধা নেই। আনন্দবাজার উপন্যাসের র্যাঙ্কিং লিস্টের তৃতীয় স্থানে রয়েছে প্রচ্যুতগুপ্তের সেই সব ছায়া মানুষ। প্রচ্যুতগুপ্ত আমার ভীষণ প্রিয় লেখক। আমার তার থেকে এক্সপেকটেশনটা অনেকটাই বেশি। তিনি যেভাবে বিভিন্ন চরিত্রগুলোকে সাজান এবং প্রতিটি চরিত্র প্লটে একে অন্যের সঙ্গে জড়িত থাকে, যারা আপাতভাবে একসাথে যুক্ত নয় বলেই মনে হয় পাঠকদের, কিন্তু পরবর্তীকালে তিনি যেভাবে তাদেরকে এক গল্পের সুতোয় বাঁধেন সেই মুন্সিয়ানাটা তার লেখায় বারবার ফুটে ওঠে। এই লেখাটাও তার ব্যতিক্রম নয়, কিন্তু আমার যে এক্সপেকটেশন থাকে প্রচ্যুতগুপ্তর থেকে সেইটাতে আমি একটুখানি হতাশ হয়েছি। গল্পটার প্লট ছাড়া খুব একটা কিছু মনে রাখার মতো আমার কাছে নেই, যে প্রচ্যুতগুপ্তের বাকি রিমার্কেবল লেখাগুলোর মধ্যে এটাকে আমি রাখবো না। তো সেই জন্য এই লেখাটা কিন্তু তৃতীয় স্থানে থাকবে। এইবার র্যাঙ্কিং লিস্টের যে দ্বিতীয় স্থানে যে লেখাটা আছে সেইটা যখন আমি পড়া শুরু করেছিলাম আমি জানতাম না যে এটা আমি দ্বিতীয় স্থানে রাখবো। এই প্রচ্যুতগুপ্তের লেখাটা আর এই লেখাটা নিয়ে আমার মধ্যে একটুখানি কনফিউশন আর একটুখানি দ্বন্দ্ব ছিল যে কোনটা দ্বিতীয় হবে কোনটা তৃতীয় হবে, কিন্তু ফাইনালি আমি ঠিক করে ফেলেছি যে এটাই সেকেন্ড পজিশনে থাকবে। সেটা হচ্ছে জনম। অভিনন্দন সরকারের জনম। আর একটা খুব ট্রাইড অ্যান্ড টেস্টেড প্লট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে পুনর্জন্ম। ঐতিহাসিক চরিত্রের সঙ্গে বর্তমানের চরিত্র মিক্সড করা এবং তার মধ্যে কিছুটা ফ্যান্টাসি এলিমেন্ট থাকে। বাংলা কন্টেম্পোরারি যে প্রেক্ষাপটে এই ধরনের লেখাটা একটুখানি রিস্কি, যাতে সেটা গাঁজাখুরি না হয়ে যায়, যেটা একেবারেই সাসপেনশন অফ ডিসবিলিফটা যেন মানে লিমিটের বাইরে না চলে যায় পাঠকের। আমার মনে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন লেখক। আর জনম খুব ইন্ট্রিগিং একটা প্লট নিয়েও ডিল করছে। একটা জায়গায় প্রত্নতত্ত্ব বিভাগ ঘোরাঘুরি করছে, সেখান থেকে বেরোচ্ছে একটা জিনিস এবং এর মধ্যে একটি মেয়েকে দেখা যাচ্ছে যে
একটা যুগে রাজকুমারী ছিল বলে একটি ছেলে দাবি করছে এবং সে তার প্রেমিক ছিল বলে দাবি করছে। তো দুটো টাইম লাইনের গল্প আমরা দেখতে পাচ্ছি। অনেকটা ঐতিহাসিক যে রোমান্টিক নভেলসগুলো ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সেইটারও একটু টাচ মনে হবে রয়েছে, ইন্সপিরেশন পাওয়া যাবে। কিন্তু যেটা আমার সমস্যা, আমার মনে হয় লেখাটা যেটা গিয়ে আমার কাছে গন্ডগোল শুরু করলো, সেটা হচ্ছে যে যে এন্ডিংটা রাইটার ভেবেছেন সেখানে একটা হুইমজিক্যাল ওপেন এন্ডিং দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে আদেও ঘটনাটা কি সেটা পাঠকদের ওপর ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা আমার মনে হচ্ছে এই উপন্যাসের ক্ষেত্রে ওয়ার্ক করেনি। যদি লেখক নিজের কনভিকশন নিয়ে দৃঢ় থাকতেন এবং যে ফ্যান্টাসি এলিমেন্টটা তিনি লেখায় দিয়েছেন সেই এলিমেন্টটা শেষ অবধি বজায় রাখার চেষ্টা করতেন, আমার মনে হয় তাহলে লেখাটা অনেক বেশি আমার কাছে গ্রহণযোগ্য হতো। লেখাটা না ফ্যান্টাসিতে গেছে না বাস্তবে গেছে, শেষে গিয়ে লেখাটা এইরকম মিডিলে একটু আটকে গেছে বলে আমার মনে হয়। তাছাড়া লেখাটা পড়ার এক্সপিরিয়েন্স ভালো, টান টান একটা লেখা, দুটো টাইম লাইন ক্রমাগত দেখা যাচ্ছে, একটা চ্যাপ্টার শেষ হচ্ছে আর একটা চ্যাপ্টার আমরা নতুন লেখা পড়ছি, এবং কীভাবে পাস্ট আর প্রেজেন্ট কানেক্টেড, খুব সুন্দরভাবে ওই কানেক্টিং ডটসগুলোকে জোড়া হয়েছে। এন্টারটেইনিং একটা লেখা, এবং এই কারণেই লেখাটা রয়েছে দ্বিতীয় স্থানে। এইবার যে আমাদের প্রথম স্থানে রয়েছে সেই উপন্যাসটা নিয়ে কথা বলব। যারা পেয়ে গেছো বইটা তারা অলরেডি বুঝে গেছো প্রথম স্থানে কে রয়েছে। সে হচ্ছে চর কাজরির মানুষ, ইমাদের হক মিলনের লেখা। এইবারে আনন্দবাজার পত্রিকার সেরা উপন্যাস, এবং কোনো উপন্যাসের বই যদি আমি পরবর্তীকালে সংগ্রহে রাখতে চাই এবং আমি বিশ্বাস করি যে বইটা ক্লাসিক হওয়ার ক্ষমতা রাখে, তাহলে এই লেখাটায় একটি চর যেটা হঠাৎ করে একজন পলিটিক্যাল লিডারের অধিকারে চলে আসে এবং সেই চরটির ওপরে তিনি কিছু মানুষের বসতি স্থাপন করেন, এবং সেই মানুষগুলোর জনজীবন, সেই মানুষগুলোর সারভাইভ করা এবং এই লিডারের যে কার্যকলাপ চলছে এখানে সেটার সম্বন্ধে জানা, এবং এই চরের মধ্যেকার যে পলিটিক্যাল ডাইনামিকটা রয়েছে মানুষের মধ্যে, তাদের অনেকেরই ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে, কিন্তু এখন তারা কিরকম মানুষ, এবং অপরাধ জগতে তাদের সেই পরিচয়টা ছাড়াও তাদের যে আর একটা মানুষ হিসেবে আইডেন্টিটি রয়েছে, অস্তিত্ব রয়েছে, সেইটাই অন্বেষণ করা হয় এই লেখার মধ্যে। অপূর্ব একটা লেখা, আদ্যপান্ত অসাধারণ একটা রাইটিং। ইমাদুল হক মিলনের লেখার আমি আস্তে আস্তে কিন্তু বড় ফ্যান হয়ে যাচ্ছি। এইবারে আনন্দ মেলাতেও তার লেখাটা একটা সুন্দর কথার উপন্যাস রয়েছে, সেটাও আমি রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে পড়তে। পূজাবার্ষিকীতে পড়া সেরা উপন্যাসগুলোর মধ্যে একটা উপন্যাস হয়ে থাকবে চর কাজরির মানুষ। পূজাবার্ষিকীর উপন্যাসগুলোর একটা বদনাম থাকে যে লেখকরা খুব তাড়াহুড়ো করে লেখেন এবং তারপরে তারা তাদের বেস্টটা দিতে পারেন না, এবং অনেকটাই চাপ থাকে প্রকাশকদের দিক থেকেও। সেই সমস্ত জিনিসকে মাথায় রেখে এই উপন্যাসটা যখন আমি দেখি তখন বুঝতে পারি যে কতটা রিচনেস লেখার মধ্যে থাকতে পারে, এবং এই স্ট্যান্ডার্ড কিন্তু আমরা সেট করতে পারি পূজাবার্ষিকীর জন্য। এই তো গেল উপন্যাসের র্যাঙ্কিং। এইবারে ছোট গল্পের র্যাঙ্কিং। ছোট গল্পগুলো যেহেতু ছোট গল্প, তার প্লট নিয়ে আমি আগে থেকে কিছুই রিভিল করব না। রিভিল করে দিলে আমার মনে হয় গল্প পড়ার আনন্দটাই নষ্ট হয়ে যাবে, কারণ ছোট গল্পের টাইটেল একটা খুব ইন্ট্রিগ তৈরি করে মানুষের মনে, এবং টাইটেলটার সাথে গল্পের যে সম্পর্কটা সেটা পাঠকের নিজেরই আবিষ্কার করা উচিত। আর আমি যদি বলে দিই কি নিয়ে প্লটটা, তাহলে অনেকটাই রিভিল হয়ে যায়। গল্পগুলোই তো চার পাতার, তাই আমি শুধু র্যাঙ্কিংগুলো। আমার লিস্টের সবার শেষে রয়েছে নক্ষত্র জন্ম সৌম্য সুন্দর মুখোপাধ্যায়ের। 7 নম্বরে রয়েছে বুমেরাং স্মরণজিৎ চক্রবর্তীর। আমার এই চ্যানেলে এখন যদি কেউ স্মরণজিৎ চক্রবর্তীর ফ্যান থাকো, আমি তাদেরকে সরি বলতে চাই। স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আমি অনেকবার পড়ার চেষ্টা করেছি, ছোট গল্পে এবং শারদীয় উপন্যাসে। আমি কখনোই খুব একটা ওনার লেখা স্টাইলের ভক্ত নই। তার লেখা কিছু বিখ্যাত উপন্যাস যেগুলো আমি অনেকের থেকে শুনেছি তাদের খুব প্রিয় উপন্যাস, সেগুলো আমি ট্রাই করতে চাই আগে থেকে নিজের মাথায় কোনো প্রিকনসিভ নোশন না রেখেই। বুমেরাং লেখাটা যে প্লট ডিভাইসটা ব্যবহার করে সেটা হচ্ছে বাটারফ্লাই এফেক্ট আমরা বলি, এক্সিকিউশনটা আমার অতটা ভালো লাগে তার জন্য। 6 নম্বরে রয়েছে ক্লিপ মাস্টার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। 5-এ রয়েছে অন্বেষা রায়ের নারকেলের চোখ, খুব সুন্দর একটা লেখা এবং ইলাস্ট্রেশনটা আরও ইন্টারেস্টিং। 4-এ রয়েছে রঞ্জাবতী স্কুটার সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের। এই লেখাটা খুব মজাদার, বেশ মিষ্টি একটা লেখা। 3-এ রয়েছে সম্বল সিরাজ বাগচির। সিরাজ বাগচির লেখা অন্যতম সেরা গল্প এটা, আর খুব রেলিভেন্ট একটা টপিক নিয়ে লেখা এই গল্পটা।
আন্দাজ করতে পারছো কি দ্বিতীয় স্থানে কোন গল্পটা রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে আমার প্রিয় একজন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং তার লেখা পুনর্দখল গল্পটা। সুকান্ত গঙ্গোপাধ্যায় থেকে যা আমি আশা করেছি এক্স্যাক্টলি গল্পটা তাই। এরকম একটা বিষয় নিয়ে গল্পটা হতে পারে সেটাই আমি ভাবতে পারবো না। অসাধারণ। প্রথম স্থানে যে রয়েছে, এবার তার কথা বলা যাক, তিলোত্তমা মজুমদারের দেশপ্রেমী। এইবারে আনন্দবাজার পত্রিকা সেরা ছোট গল্প তিলোত্তমা মজুমদারের দেশপ্রেমী। কিছু গল্প থাকে যেটা শেষ হওয়ার পরেও এমনভাবে মনে দাগ কেটে যায় যে মনের মধ্যে সেই গল্পটা কিন্তু আলোড়ন তুলতেই থাকে। দেশপ্রেমিক এরকমই একটা গল্প, এবং গল্পের যে নামটা রয়েছে সেটা কিন্তু একটা আইরনিক নাম। ব্যাস, এরপরে আর কিচ্ছু বলবো না, মুখে কুইও পাটলাম। প্লিজ গল্পটা পড়ো। এছাড়াও অনেক কবিতা রয়েছে আনন্দবাজার পত্রিকায়, যেগুলো সবকটা আমার পড়া হয়নি, তাই জন্য আমি এই ভিডিওতে ইনক্লুড করিনি। অনেক প্রবন্ধ রচনা রয়েছে, নন ফিকশন রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে পড়বো। অনেকগুলো পড়া হয়েছে, কিন্তু এটার মধ্যে আমি শুধু উপন্যাস আর ছোট গল্পটাই রাখতে চেয়েছি, কারণ ফিকশন যারা পছন্দ করে আমার মতো, তারা এইগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে, এগুলো নিয়ে বেশি জানতে চায়। কবিতাগুলো আমি পড়বো, এবং যদি আমার কোনো কবিতা খুব ভালো লাগে আমি অবশ্যই পোস্ট করবো, কিন্তু আমি এখনই সেটা পোস্ট করবো না। আমি মনে করি পুজোটা চলে গেলেই পূজাবার্ষিকীর কবিতা বা লেখা এরকম পূর্ণ আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত। তোমাদেরও রিকোয়েস্ট করবো করতে না, কারণ লেখক অনেক কষ্ট করে লেখেন, এবং সেই বইটা কিনে মানুষ পড়বে, তবেই তার প্রফেশনাল গ্রোথ হবে, তবেই সে লেখাটাকে পেশা হিসেবে নিতে পারবে। এবং সেইটার জন্য লেখাটা বিনা পয়সায় যদি বেরিয়ে যায়, ফিল্ম যেমন পাইরেসি হয়ে গেলে সে ছবি আর কেউ বাইরে গিয়ে দেখতে চায় না, টরেন্টে বেরিয়ে গেলে সেই ছবিটা কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় যারা এই চলচ্চিত্রের ব্যবসার সাথে জড়িত আছে। তাই পাঠক হিসেবে আমাদেরও পাইরেটেড বই বা এরকম সোশ্যাল মিডিয়াতে এখনকার বর্তমান লেখা যেটা এখন বেরোচ্ছে সেটা একদম প্রকাশ করে দেওয়া উচিত নয়। তাই পুজোটা হয়ে যাক, তারপরে আমি সবার সাথে শেয়ার করবো আমার খুব প্রিয় কবিতাগুলো। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে তোমরা নিজেরা কিনে পড়ো, আর না কেনা গেলেও শেয়ার করে পড়ো, লাইব্রেরি থেকে পড়ো, কিন্তু বইগুলোই পড়ো। আর জানিয়ে দিই, এইবারের যে আনন্দবাজার পত্রিকার দাম হয়েছে 260 টাকা প্রিন্টেড প্রাইস। যদি অনেক ছাড়ে পেতে চাও তাহলে অবশ্যই কলেজ স্ট্রিটের সেলারদের সঙ্গে যোগাযোগ করো, নইলে বেশি ছাড় পাবে না। অনেকই দাম বাড়িয়ে দিয়েছে। আনন্দ গ্রুপের কিন্তু এই একটা দোষ আছে, ম্যাগাজিনগুলোর দামটা কিন্তু খুবই চড়া। আশা করছি আমার এই রিভিউ দাম র্যাঙ্কিং দেখে তোমরা একটা আইডিয়া পেয়েছো কিরম ধরনের লেখা রয়েছে। তোমাদের যে র্যাঙ্কিং রয়েছে, যারা অলরেডি পড়ে ফেলেছো, আমি জানি অনেকেই পড়ে ফেলেছো, তো অসহায়নি, তো তারাও কিন্তু তোমাদের র্যাঙ্কিংটা এই কমেন্ট বক্সে শেয়ার করো, দেখি আমার সাথে কাদের কাদের মিলছে, কাদের কাদের মিলছে না। নেক্সট যে পূজাবার্ষিকীর রিভিউ তোমরা দেখতে চাও সেটা আমাকে জানো। আমি আনন্দমেলাটা পুরোটা কমপ্লিট করিনি, সেটা কমপ্লিট করেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার রিভিউ।